জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এই যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয় বলেছে হিজবুল্লাহ। এদিকে ফিলিস্তিনিদের দৃষ্টিতে ইসরায়েলি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইসিসির রায়। পর জানিয়ে দিব ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলে তা হবে কিয়েভের মৃত্যুর পরোয়ানা বলছে রাশিয়া। আরও জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুঁশিয়ারিতে মেক্সিকোর সুর নরম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করলে তা হবে কিয়েভের মৃত্যুর পরোয়ানা বলছে রাশিয়া। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি কিয়েভের প্রতি সমর্থন কমানোর সিদ্ধান্ত নেয় তবে তা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য হবে। বুধবার ২৭ নভেম্বর এই মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ান্সকি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পলিয়ান্সকি বলেছেন, ইউক্রেনে সামরিক সহায়তা কমিয়ে দেওয়া নিয়ে ট্রাম্পের হুমকি দেশটির সেনাবাহিনীর জন্য কার্যত মৃত্যুর পরোয়ানার মতো। এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ট্রাম্প ও তার দল কিয়েভকে দেওয়া সহায়তার একটি পর্যালোচনা করবেন। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের সমর্থন বৃদ্ধি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বাইডেন প্রশাসন, আর ন্যাটো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষে টেনে নেওয়ার চেষ্টা করছে কিয়েভ। পলিয়ান্সকির মন্তব্যের বিষয়ে ট্রাম্পের ট্রানজিশন টিম তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি সম্পর্কে জ্ঞাত তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কোলককে ইউক্রেন যুদ্ধের জন্য বিশেষ প্রতিনিধি হিসেবে বিবেচনা করেছেন ট্রাম্প। তিনি একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। কেলগের পরিকল্পনায় যুদ্ধের সমাপ্তির জন্য বর্তমান যুদ্ধক্ষেত্রের সীমারেখা অপরিবর্তিত রেখে কিয়েভ ও মস্কোকে আলোচনার টেবিলে নিয়ে আসার প্রস্তাব রয়েছে। পলিয়ান্সকি বলেছেন, রাশিয়া বারবার আলোচনা করতে চেয়েছে, কিন্তু ইউক্রেন ও তাদের পশ্চিমা সমর্থকরা দ্বন্দ্ব কেবল বৃদ্ধি করেছে। তিনি সতর্ক করে বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীকে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার মাধ্যমে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বাইডেন প্রশাসন ও তার ইউরোপীয় মিত্ররা। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইউক্রেন জানিয়েছে, রাতভর দেশটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এখনো খার্কিভে থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে। ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হরম্যান হালুশেনকে বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত শত্রুদের বড় আক্রমণের শিকার। এই হামলার ফলে অনেক এলাকায় এরই মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চলতি মাসে এ নিয়ে দুইবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের দাবি, জ্বালানি ও বিদ্যুৎ খাত লক্ষ্য করে বড় হামলা হতে পারে। সে বিষয়ে আগে থেকেই সতর্ক ছিল কিয়েভ। হামলা থেকে বাঁচতে ইউক্রেনের অনেক বাসিন্দাকেই বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে। এ সময় তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত। ট্রাম্পের হুঁশিয়ারিতে মেক্সিকোর সুর নরম। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাডিয়া শেইনবম। বুধবার অনুপ্রবেশ ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে। ট্রাম্প জানিয়েছে, মেক্সিকোর প্রেসিডেন্ট অনুপ্রবেশ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আলোচনা সার্থক হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী দিনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার ক্ষেত্রে তিনি বিশেষ ব্যবস্থা নেবেন। এছাড়া ট্রাম্প জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়েও আলোচনা হয়েছে দুই নেতার। ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের ড্রাগের রাস্তায় কিভাবে বন্ধ করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্রেই যুক্তরাষ্ট্রে মাদক বিক্রির বাজার বন্ধ করার বিষয়েও আলোচনা হয়েছে। ট্রাম্পের মন্তব্যের পর ক্লডিয়াও নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে ট্রাম্প যা বলেছেন তা সত্য নয়। এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে অনুপ্রবেশের পাশাপাশি মাদক নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তা স্বীকার করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।
ফিলিস্তিনিদের দৃষ্টিতে ইসরায়েলি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইসিসির রায়। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং তার প্রাক্তন যুদ্ধমন্ত্রীকে গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে পশ্চিমাদের প্রতিশ্রুতির পরীক্ষা হিসেবে বিবেচনা করেছেন। ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ শুক্রবার বলেছেন, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে ঘিরে পশ্চিমা দেশগুলোর মাঝে বিভক্তি লক্ষ্য করেছি। তিনি আরও বলেছেন, ইসরায়েলি নেতাদের গ্রেফতারের আদেশ বাস্তবায়ন গণহত্যাকারীদের বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য সকলের দাবি, সুতরাং এই দাবি অবশ্যই পূরণ করা উচিত। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা ও গণহত্যা চালানো এবং তাদেরকে অনাহারে মারার মতো অপরাধের শাস্তি নিশ্চিত করা উচিত। পার্সটুডে জানায়, গত বৃহস্পতিবার 21 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গাজাবাসীদের বিরুদ্ধে দুর্ভিক্ষের অস্ত্র হিসেবে ব্যবহার করার অপরাধে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। দৈনিক নয়া আল আরাবি এ প্রসঙ্গে লিখেছে, নেতানিয়াহু এবং ইয়োব গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ সংক্রান্ত আইসিসির রায়কে গাজার জনগণ সন্দেহের চোখে দেখছে। সেই সঙ্গে নেতানিয়াহু এবং গ্যালান্টকে গ্রেফতারের নির্দেশ দেওয়া গাজা যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলেও তারা মনে করে না। এই যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে জয় বলছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে তারা সতর্ক করে জানায়, ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তবে তারা জবাব দিতে প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার 27 নভেম্বর এ খবর জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ নিজেদের জয়ী হিসেবে উল্লেখ করে, 1 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে স্বস্তি পেয়েছে লেবাননের সাধারণ মানুষ। দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার 26 নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেন। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এখন ইসরায়েলি সেনারা অবস্থান করছে। আকাশপথে নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। এই প্রেক্ষাপটে লেবানন সরকার আহ্বান জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে অন্যান্য অঞ্চল থেকেও ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হোক। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আরও অন্তত 2 মাস সময় লাগবে। সেই অঞ্চলে এখনও তাদের সতর্ক অবস্থান রয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি সতর্ক করে বলেন, চুক্তির কোনো শর্ত লঙ্ঘিত হলে কঠোর জবাব দেওয়া হবে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার মাঝে এই চুক্তি নতুন আশার আলো দেখাচ্ছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দিব, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল। এরপর জানিয়ে দিব, গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানিয়াহুর নেসেট অফিসে বিক্ষোভ। এদিকে ইসরায়েলকে $68 কোটি অস্ত্র দিচ্ছেন বাইডেন প্রশাসন। সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে $68 কোটি অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েলের কাছে আরও $68 কোটি অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে। বুধবার 27 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এমন সময়ে এই অস্ত্র বিক্রির প্রাথমিক অনুমোদন দেওয়া হলো যখন বাইডেন প্রশাসনই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলছে। বুধবার ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন বাইডেন। এছাড়া তিনি গাজায় ইসরায়েল ও হামাসের একই ধরনের যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে বাইডেনের এমন অঙ্গীকার বরাবর ব্যর্থ হয়েছে। এরই মধ্যে বাইডেন প্রশাসন ইসরায়েলে নতুন করে অস্ত্র বিক্রির অনুমোদন দিল। আল জাজিরা জানিয়েছে, গত কয়েক মাস ধরে অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কাজ চলছিল। গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি
এটি যাচাই বাছাই করে এবং আরও বিস্তৃত পরিসরে পর্যালোচনার জন্য অক্টোবর মাসে তা জমা দেয়। এরপরেই সূত্রের বরাত দিয়ে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে। পরবর্তী সময়ে তাদের ওই প্রতিবেদনের সত্যতা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যদিও ইসরায়েল আইসিসির পরোয়ানা প্রত্যাখ্যান করেছে, তবে তেল আবিব আদালতকে জানিয়েছে রায়ের বিরুদ্ধে আপিল জমা দেবে। এতে তুলে ধরা হবে গ্রেফতারি পরোয়ানা কতটা অযৌক্তিক এবং ভিত্তিহীন। গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিলম্ব করারও অনুরোধ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। যদিও পরোয়ানা ইতিমধ্যে জারি করা হয়েছে, আইন অনুসারে আপিল বিচারাধীন থাকা অবস্থায় পরোয়ানা স্থগিত করার অধিকার আদালতের আছে, আর এই সুযোগটি কাজে লাগাতে চায় ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে। এতে আরো বলা হয়, নেতানিয়াহু বুধবার জেরুজালেমে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন। সেখানে সিনেটর প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের আইসিসির বিরুদ্ধে। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও গুলি চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননে বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে শুরু হয়েছে যুদ্ধবিরতি, কিন্তু এর একদিন না যেতেই গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মূলত বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে, সেখানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এখনো লেবানন ছেড়ে যায়নি ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার 28শে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জোর দিয়েছে লিটানি নদীর দক্ষিণে কোনো বেসামরিক আন্দোলনের অনুমতি নেই, কারণ এরই মধ্যে সীমান্তে লেবানিজ বাসিন্দারা কিছু গ্রামে ফিরতে শুরু করেছে, যেখানে এখনও সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে সৈন্যরা 4 হিজবুল্লাহ সদস্যকে আটক করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বুধবার বলেছে যে লেবাননের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাব দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নের সময় হিজবুল্লাহ সদস্যদের সীমান্তে নিকটবর্তী গ্রামে ফিরে যেতে না দেওয়ার জন্য জোরালো পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, আইডিএফ এর লক্ষ্য হলো চুক্তি কার্যকর করা। আইডিএফ দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোনো লঙ্ঘনের জবাব দেওয়া হবে আগুন দিয়ে। আইডিএফ এর মতে মেইস আল জাবালে বেশ কয়েকজন সন্দেহভাজন আক্রান্ত হয়েছে, যা বলেছে তারা লেবাননের সক্রিয় লড়াই থেকে চুক্তি কার্যকর করার দিকে মনোনিবেশ করেছে। সন্ধ্যায় সামরিক বাহিনী জানায় যে সৈন্য আজ সন্ত্রাসীদের হত্যা করেছে। বিবৃতিতে বিশদ বিবরণ জানানো হয়নি। প্রায় 14 মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি আঞ্চলিক সংঘাত থামানোর জন্য জরুরি হয়ে পড়েছিল। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনো ইসরায়েলি সেনারা লেবানন না ছাড়লেও এরই মধ্যে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। লেবাননের বৈরুত থেকে গ্রামে সবখানেই বিজয় মিছিল করছেন স্থানীয়রা। ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজনকে বোমা হামলার হুমকি। এবার বোমা হামলার হুমকি পেলেন ট্রাম্প ঘোষিত প্রশাসনের বেশ কয়েকজন মন্ত্রী। হুমকি পাওয়াদের তালিকায় তার হোয়াইট হাউস দলের একাধিক সদস্যও আছেন। ট্রাম্পের হবু প্রশাসনের প্রতিরক্ষা, আবাসন, কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী পদের জন্য মনোনীত ব্যক্তিসহ অন্তত 9 জনকে হুমকি দেওয়া হয়েছে। এই তালিকায় জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনয়ন পাওয়া ব্যক্তিও আছেন। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে তারা বেশ কিছু বোমা হামলার হুমকি এবং এ সংক্রান্ত ভুয়া ফোন কলের তথ্য পেয়েছে। লক্ষ্যবস্তুর বাড়িতে পুলিশ জড়ো করার জন্য এসব ভুয়া কল করা হয়েছিল। মঙ্গলবার রাতে ও বুধবার এসব হুমকি দেওয়া হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করছে পুলিশ। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি সংক্রান্ত দলের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তি ও তাদের সঙ্গে বসবাস করা ব্যক্তিরা সহিংস ও অ-আমেরিকান হুমকির লক্ষ্যবস্তু
হয়েছেন। ক্যারোলিন আরও বলেন, বেশ কয়েকজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত ব্যবস্থা নিয়েছে। তবে এফবিআই ও ক্যারোলিন লেভিট বোমা হামলার হুমকি পাওয়া কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি। গাজা থেকে আটক জিম্মিদের ফেরাতে নেতানিয়াহুর নেসেট অফিসে বিক্ষোভ। গাজায় 1 বছরের বেশি সময় ধরে আটক জিম্মিদের স্বজনরা বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেসেট অফিসে প্রবেশের পথটি অস্থায়ীভাবে অবরুদ্ধ করে রাখে। তাদের দাবি, তাদের প্রিয়জনদের মুক্ত করার জন্য অবিলম্বে চুক্তি করতে হবে। নেতানিয়াহু এবং তার সরকার লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করার একদিন পরে এই বিক্ষোভ দেখা গেল। বুধবার 28 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। এলি আলবাগ, যার অল্প বয়সী মেয়ে লিরিকে গত বছরের 7 অক্টোবর হামাসের আক্রমণের সময় বন্দী করা হয়েছিল। তিনি বলেছিলেন, নেতানিয়াহু যেমন লেবাননে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে পেরেছেন, তাকে গাজাতেও তা করতে হবে। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পর এবার আন্তর্জাতিক মহলে চোখ ফিলিস্তিনের গাজার দিকে। হামাসের হাত থেকে জিম্মি মুক্ত করতে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ রয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। নেতানিয়াহুর উদ্দেশ্যে আলবাগ আরো বলেন, আপনি যদি চান আপনি পারেন, অনুগ্রহ করে এটি বাস্তবায়ন করব। আমরা আমাদের হৃদয়ের গভীর জায়গা থেকে আপনার কাছে ভিক্ষা করছি। বন্দী এলি সারাবি এবং নিহত জিম্মি ইয়োশি সারাবির ভাই শারন সারাবি একই রকম যুক্তি দিয়েছেন। উত্তর ইসরায়েলের বাসিন্দা এবং ইসরায়েলি নাগরিকদের জন্য এখনো স্পষ্ট বিপদ থাকার পরও আমরা যুদ্ধবিরতিতে পৌঁছেছি। এছাড়া হিজবুল্লাহর সক্ষমতা আইডিএফ পুরোপুরি এখনো নির্মূল করতে পারেনি। তার প্রশ্ন, এত ঝুঁকি থাকার পরও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হলে গাজা থেকে জিম্মিদের ফেরাতে কোনো চুক্তি হবে না কেন? জানা যায়, পরে নেসেটের সামনে থেকে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। ইয়েমেন থেকে ইসরায়েলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। হামা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করল সিরীয় বাহিনী। এবং ভারতে চীন রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্প। হামাসে চাইলে কালই যুদ্ধ বন্ধ, বলছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক হামলা হলে কি ঘটবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ায়? সিরিয়ার আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে, রাশিয়ার হামলা। সিরিয়ার আলেপ্পোর অধিকাংশই বিদ্রোহীদের দখলে, রাশিয়ার হামলা। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী। হায়াত তাহরির আল-শাম বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে বাধ্য হয়ে সেনা মোতায়েন করতে হয়েছে সরকারকে। বিদ্রোহীদের আলেপ্পো কবজা করা প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে যুদ্ধ আবার নতুন করে শুরু হয়েছে। বিবিসি জানায়, বিদ্রোহী বাহিনী দক্ষিণের দিকে এগোতে থাকার মধ্যে রাশিয়া আসাদ সরকারের পক্ষ হয়ে দফায় দফায় বিমান হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 2010 সাল থেকে সিরিয়ার যুদ্ধে লিপ্ত দুই পক্ষই শান্ত ছিল, কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায়। ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে। বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে সিরিয়া সেনাবাহিনীর কমান্ডার জানায়, বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে। 8 বছর আগে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর ওই অংশগুলো পুরোপুরি রাষ্ট্রের কর্তৃত্বাধীনে ছিল। সামাজিক মাধ্যমে আলেপ্পো থেকে আসা ছবিগুলোতে দেখা গেছে বিদ্রোহী যোদ্ধাদের একটি দল রাতে নগরীটিতে প্রবেশ করার পর সেখানকার সাদাল্লাহ আল জাবিরি স্কয়ারে জড়ো হয়েছেন। তাদের পেছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশাল একটি বিলবোর্ড দেখা গেছে। 2016 সালের পর বিদ্রোহীরা প্রথম আলেপ্পোয় তাদের অবস্থান সুসংহত করেছে। হামা থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করল সিরীয় বাহিনী। সিরিয়া সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী হামার কেন্দ্রীয় শহরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে জয়লাভ করেছে এবং সন্ত্রাসীদের ওই এলাকা থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। রোববার সিরীয় সামরিক সূত্রে বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানাই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সিরীয় সেনাবাহিনী উত্তর হামার প্রতিরক্ষা লাইন শক্তিশালী করেছে এবং সন্ত্রাসীদের সেখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। সামরিক সূত্রটি আরও জানিয়েছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিল্লাত আল মাদিক শহর এবং মায়ারদেস
গ্রামের মতো বেশ কয়েকটি এলাকা থেকে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছে এবং ওই অঞ্চলে নিরাপত্তা পুনঃস্থাপন করেছে। সন্ত্রাসীদের বড় আক্রমণ। এর আগে গত বুধবার ভোরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পোর উত্তর পশ্চিম, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে সিরীয় সেনাবাহিনীর অবস্থানের উপর ব্যাপক আক্রমণ চালায়। এই আক্রমণগুলো ছিল 2020 সালে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন। চুক্তিটি তুরস্কের গ্যারান্টি অনুসারে ইদলিব, আলেপ্পো শহরতলি এবং হামা ও লাতাকিয়ার কিছু অংশকে উত্তেজনা হ্রাসকরণ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছিল। সিরিয়া সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই সফল ও দৃঢ়ভাবে চলছে। তারা জনগণকে এই গোষ্ঠীগুলোর ছড়ানো গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে। সিরীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্য হামার নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার পথ প্রশস্ত করবে বলে বিশ্বাস বিশেষজ্ঞদের। ভারত চীন রাশিয়াকে সতর্ক করলেন ট্রাম্প। মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। 9টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করেছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের এই নীতির বিরোধিতা করে ভারত, চীন, রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্কবাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর উপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত তার। ধারণা করা হচ্ছে 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি, তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রা ব্যবহার করে দেশগুলো। এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। সেই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না, তবে সেটি হলে তারা 100% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলো অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না, কারণ যে দেশে চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন কথা বলেছিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আমরা সাধারণত শুল্ক চার্জ করি না, আমি সেই প্রক্রিয়াটি শুরু করেছিলাম। কাভার ভ্যান এবং ছোট্ট ট্রাকের উপর এটি খুব দুর্দান্ত ছিল। চীন আমাদের উপর 200% চার্জ করে। শুল্কের দিক দিয়ে ব্রাজিল একটি বড় চার্জার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা জানালেও শুল্ক চার্জ নিয়ে ট্রাম্প বলেন, সকলের মধ্যে সবচেয়ে বড় চার্জার হলো ভারত। তারা সম্ভবত অনেক উপায়ে চীনের চেয়ে বেশি চার্জ নেয়, কিন্তু তারা হাসি মুখে এটা করে। তারা বোঝে এটা খুব সামান্য চার্জ। তারা বলে, ভারত থেকে কেনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হামাস চাইলে কালই যুদ্ধ বন্ধ, বলছে যুক্তরাষ্ট্র। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যে মিশরের কায়রোতে চলছে যুদ্ধবিরতি আলোচনা। সেখানে হামাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে হামাসে চাইলে কাল থেকে যুদ্ধ বন্ধ হবে। এই আলোচনার মধ্যে গাজায় আবারও বড় আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেভ দ্য চিলড্রেনের কর্মী সহ বেশ কয়েকজন ত্রাণ সংস্থার কর্মী রয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানায়, হামলায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েলি সেনারা গত 6 অক্টোবর থেকে জাবালিয়া, বেতলাহিয়া ও বেইতাহানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। এর আগে দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা 12 ফিলিস্তিনি সহ 3 জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও একজন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের উপর তৃতীয়বারের মতো হামলা হলো। অন্যদিকে খান ইউনিসের মসজিদ থেকে ফেরার পথে সেভ দ্য চিলড্রেনের কর্মী আহমদ ফয়সাল ইসলিম আল কাদি নিহত হয়েছেন। শনিবার উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন গাজা সুপ কিচেনের শেফ মাহমুদ আল মাথুন। বেইতলাহিয়ার বিরুদ্ধে অবরুদ্ধ চিকিৎসা কেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। এর আগে এক প্রতিবেদনে UNRWA জানিয়েছিল 2024 সাল মানবিক সহায়তাকারী কর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। বেশিরভাগই গাজায় UNRWA কর্মী। এর আগে দেইর এল বালাতে একটি বেকারির সামনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে 2টি মেয়ে ও এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। ইসরায়েল ত্রাণ দেওয়াকে ব্যাহত করেছে বলে অভিযোগ করে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছে তারা। হামাসের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে এখন কায়রোতে অবস্থান করছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউসে জানিয়েছে, হামাসের জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। শনিবার এডান আলেকজান্ডার
আলেকজান্ডার নামে একজন ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেদ এক বিবৃতিতে বলেছেন, জিম্মির ভিডিও হামাসের সন্ত্রাসী কার্যকলাপের নিষ্ঠুর স্মারক, যা তারা একাধিক দেশের নাগরিকদের উপর চালিয়েছে। যদি হামাস বন্দীদের মুক্তি দেয়, গাজায় যুদ্ধ আগামীকালই বন্ধ হয়ে যাবে। গাজার মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। ইয়েমেন থেকে ইসরায়েলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটির বিদ্রোহী হুতি যোদ্ধারা। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমানার বাইরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি গণমাধ্যম বলেছে, এই ঘটনার সময় মধ্য ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে আটকে দেওয়া হয়েছে। সামরিক বাহিনী এর আগে বলেছিল যে ইয়েমেন থেকে উৎক্ষেপণের পরে মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজেছিল। প্রসঙ্গত 2023 সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি যোদ্ধারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ধারাবাহিকভাবে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে হামলা করে আসছে। পারমাণবিক হামলা হলে কি ঘটবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ায়? মিত্রদের সমর্থন করার পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে বহুমুখী সংঘাতে কার্যত লিপ্ত যুক্তরাষ্ট্র। বিশেষ করে চীনের সঙ্গে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিকে বাণিজ্য, অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনার পারদ। এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ। এই যুদ্ধে এরই মধ্যে পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন এনেছেন। ফলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এবং তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উড়িয়ে দেওয়া যায় না। এমন ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভিত্তিক নিউজউইক ম্যাগাজিন বিষয়টি মূল্যায়ন করে দেখেছে। পারমাণবিক প্রযুক্তি বিষয়ক একজন প্রফেসর ও ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলস্টাইন একটি মানচিত্র ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি দেখেছেন, যদি উত্তর কোরিয়া, রাশিয়া বা চীনের রাজধানীতে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে তাহলে কি প্রভাব পড়তে পারে তাতে। যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে সবচেয়ে বড় যে অস্ত্র আছে তার নাম B-83। যদি অস্ত্র ব্যবহার করে তারা হামলা চালায় তাহলে যে ক্ষতি হতে পারে ম্যাপে তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নিউজউইকের বিশ্লেষণ অনুযায়ী পারমাণবিক বোমা যেখানে ফেলা হবে তার 1.59 বর্গ মাইল ব্যাসার্ধের এলাকায় চরম তাপমাত্রায় সবকিছু গলে বস্মীভূত হবে। এমন এলাকা ফায়ারবল রেডিয়াস হিসেবে পরিচিত। বড় রকমের বিস্ফোরণে 67.7 বর্গ মাইল ব্যাসার্ধের মধ্যে আবাসিক ভবনগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত করতে পারে। বিস্ফোরণের স্থলে 211 বর্গ মাইল এলাকায় যেসব মানুষ বসবাস করবেন তারা তৃতীয় ডিগ্রি পুড়ে যেতে পারেন। এর ফলে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলতে হতে পারে। উপরন্তু 535 বর্গমাইল এলাকাও ক্ষতি করতে পারে। কাচের জানালা ভেঙে যেতে পারে। তাতে বহু মানুষ আহত হতে পারে। নিউজউইকের মতে এমন হামলা হলে পিয়ংইয়ং এ মারা যেতে পারেন 13,27,829 জন মানুষ। মারাত্মক আহত হতে পারেন 11,05,660 জন। রাশিয়ার মস্কোতে যে কোনো একদিনে বিস্ফোরণে মারা যেতে পারেন 13,74,840 জন মানুষ। আহত হতে পারেন 37,47,220 জন মানুষ। অন্যদিকে শুধু বেইজিং এ মারা যেতে পারেন 15,48,460 জন মানুষ। ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ, হামাসের বার্তা। আলেপ্পোর পরাস্ত সিরীয় বাহিনী, হতবাক বিশ্লেষকরা। ডলার ব্যবহার না করলে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পুমা। এবং যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে মুখ খুললেন গৌতম আদানি। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলে হামলা, নিহত 2। ইসরায়েলে হামলা, নিহত 2। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের। তবে এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার 30 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হামলায় অন্তত 2 জন নিহত হয়েছে এবং 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, লেবাননের দক্ষিণে রাবেল থালাতিন গ্রামে শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 2 জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টিয়ার জেলার মাজদাল যৌন শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে হামলা চালায়, এতে 3 জন আহত হয়েছে। এদের মধ্যে একজন শিশু রয়েছে। এছাড়া সিদন জেলার বেইসারিয়া শহরের তিবনা এলাকায় 2টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান, এতে অন্তত 1 জন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সিদনে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে, সেখানে হিজবুল্লাহ রকেট লঞ্চার ছিল। গত বছর অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত 3,961 জন নিহত হয়েছে, আহত হয়েছে 16,000-এর বেশি। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে 10 লাখের বেশি মানুষ। 1 বছর ধরে চলা যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পুমা। জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা 5 বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের সমর্থকদের ব্যাপক চাপ এবং প্রায় 5 বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর অবশেষে ক্রীড়া সরঞ্জাম কোম্পানি পুমা ইহুদিবাদী দখলদার সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতা সম্পর্ক ছিন্ন করেছে। পুমা ঘোষণা করেছে চলতি 2024 সাল শেষ হওয়ার পর ইসরায়েলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত 5 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরায়েলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ইহুদিবাদী ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় 20টি দেশ ইহুদিবাদী ইসরায়েল বিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি 2022 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল। এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা। ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে ইহুদিবাদী ক্রীড়া দলগুলিকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, আমেরিকা ও জার্মানি তার প্রত্যক্ষ অংশীদার। ব্যবহার না করলে 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন ডলার ব্যবহার না করলেই 100% শুল্কের খাড়া নেমে আসবে। রাশিয়া চীন ভিত্তিক ব্রিক্স গ্রুপকে এমনই হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রিক্সের গোষ্ঠীভুক্ত দেশগুলো ডলারের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর সেটা বসে বসে আমরা দেখছি, এমন দিন শেষ। ওইসব দেশকে আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না বা ক্ষমতাশালী ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রার পক্ষে যুক্তি দেবে না, না হলে তাদের 100% শুল্কের মুখে পড়তে হবে। আর দুর্দান্ত মার্কিন অর্থনীতিতে নিজেদের পণ্য বিক্রি করার চিন্তা ভাবনাকে বিদায় জানাতে হবে। ব্রিক্সে আছে ভারতও, আর ট্রাম্প যে ব্রিক্স গোষ্ঠীকে হুঁশিয়ারি দিয়েছে তাতে ভারতও আছে। 2009 সালে তৈরি ব্রিক্স আপাতত একমাত্র বড় সংগঠন যার সদস্য নয় আমেরিকা। ব্রিক্সে ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশও রয়েছে। রাশিয়া ও চীনই মূলত বিকল্প মুদ্রার পক্ষে যুক্তি দিচ্ছে। গত কয়েক বছর ধরে মার্কিন ডলারের বিকল্প হিসেবে কোনো মুদ্রা বা নিজস্ব মুদ্রা চালু করার পক্ষে যুক্তি দিচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর একাংশ, যে তালিকায় মূলত রাশিয়া এবং চীন আছে। 2023 সালে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে একটি নয়া কমন মুদ্রার প্রস্তাব পেশ করেছিল ব্রাজিল। ভারত অবশ্য ওই পথে হাঁটেনি, বরং ব্রিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে লেনদেনের মাধ্যমে হিসেবে মার্কিন ডলারকে বাদ দেওয়ার পক্ষপাতী নয়। টুটি টিপে দেওয়ার হুমকি ট্রাম্পের। সে আবহে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে ব্রিক্সে যে নয়া কোনো মুদ্রা চালু করবে সেটার কোনো সম্ভাবনা নেই। যে দেশে সেই চেষ্টা করবে তাদের আমেরিকাকে বিদায় জানাতে হবে। অর্থাৎ ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন বাজারে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের টুটি টিপে দেওয়া হবে। ওই নীতি অন্য কারো হতে পারে, জানিয়েছেন জয়শঙ্কর। বিষয়টি নিয়ে আপাতত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর তরফে কোনো মন্তব্য করা হয়নি। কোনো মন্তব্য করেনি ভারতও। তবে গত অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছিলেন, আমার মতে আপনি অন্য কারোর সাথে আমাদের গুলিয়ে ফেলছেন, কারণ আমরা এখনো সক্রিয়ভাবে ডলারকে নিশানা করিনি। সেটা আমাদের অর্থনৈতিক বা রাজনৈতিক বা কৌশলগত নীতি নয়, সে নীতি অন্য কারো হতে পারে। সেই সাথে জয়শঙ্কর বলেছিলেন, আসল সমস্যা হলো যে কয়েকটি দেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আছে যেগুলি মুদ্রা হিসেবে ডলার নেয় না, সেক্ষেত্রে অন্য কোনো উপায় খুঁজতে হয়। ভারতের পররাষ্ট্র ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ, হামাসের বার্তা।
ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকা শাসক গোষ্ঠী হামাস। শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিও শিরোনাম হলো দ্রুত সময় ফুরিয়ে যাচ্ছে। ভিডিওতে হিব্রু, ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ। এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয়। তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দী। তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায়। হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য করেনি। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে অভিযান চালায়। এতে 1200 ইসরায়েলি নিহত হয়। এছাড়াও প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের হামলায় 44,300 শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 1,05,000-এর বেশি। হতাহতদের অধিকাংশ নারী ও শিশু। গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। 1 বছর পর এই যুদ্ধ আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ ছিল না। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করে নেতানিয়াহু সরকার। লেবাননে ইসরায়েলি হামলায় 4,000 মানুষ নিহত হন। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। কিন্তু লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখন যুক্তরাষ্ট্রের ঘুষ কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে মুখ খুললেন গৌতম আদানি। যুক্তরাষ্ট্রের ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর প্রথমবার